আমরা এই ভিডিওটির সাহায্যে একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করা শিখব। পাশাপাশি এই ইনভার্টারটি কত লোড আউটপুটে দিতে পারে সেটাও আমরা টেস্ট করব, অর্থাৎ লোড টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। সো তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো, এই ভিডিওতে আপনাদেরকে 200টি লাইকের মাইলফলক দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এই লাইকের মাইলফলকটা খুব দ্রুত পূরণ করে দিবেন। আমার হাতে আপনারা যে পিসিবি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য যেকোনো একটি ব্রাউজার থেকে সার্চ করুন www.nextpcb.com। এখানে আসলে আপনারা হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। এট ফার্স্ট এখানে দেখতেই পাচ্ছেন ফ্রি PCB assembly for 5 to 50 pieces up to $200 direct discount, অর্থাৎ ডিরেক্ট ডিসকাউন্ট পাবেন 5 থেকে 50 পিসেস যখন আপনার PCB অ্যাসেম্বলি করাবেন তাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে ইউর ফার্স্ট PCB অর্ডার অন আস $200 অফ নিউ কাস্টমার অফার্স রয়েছে তাদের। DFM ডিজাইন অ্যানালাইসিস ডেস্কটপ সুইট একটা অপশন তাদের রয়েছে, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ডাউনলোড করে আপনাদের যে বুম ভেরিফিকেশন আছে বা ফুটপ্রিন্ট আছে সেগুলোর অ্যানালাইসিস করাতে পারবেন। এছাড়াও আপনাদের যদি অন্যান্য কোনো তথ্যের প্রয়োজন হয় তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এখানে তাদের সমস্ত তথ্য এবং ডিটেলস গুলো দেওয়া আছে, কিভাবে আপনারা গার্বার ফাইল আপলোড করবেন, কিভাবে প্রোডাক্টগুলো হাতে পাবেন, তার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করলে পেয়ে যাবেন। ডিজাইনের গার্বার ফাইলটি আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনার যে গার্বার ফাইলটি আছে সেটি অর্ডার করার জন্য ইনস্ট্যান্ট কোডে সিলেক্ট করবেন, এখান থেকে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। আমরা আমাদের যে পিসিবি ডিজাইন ফাইলটি সেটি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে অনলাইন গার্বার ভিউ দেখতে পারবো। আমার কাছে এই অপশনটা তাদের খুবই ভালো লেগেছে যে আপনারা আপনাদের যে গার্বার ফাইলটা আছে সেটা আপলোড করার পর আপনাদের পিসিবি ডিজাইনে যদি কোনো এরর বা কোনো সমস্যা থাকে এখানে ইনফো অপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন। যে এছাড়াও ইন্ডিভিজুয়াল ভাবে আপনি প্রত্যেকটা লেয়ার এবং মার্কস দেখতে পারবেন, মেজারমেন্ট টুলস রয়েছে এবং বিভিন্ন অপশন আছে, আপনারা এখানটায় আসলেই বুঝতে। গার্বার ফাইলটি আপলোড করা হয়ে গেলে কোয়ান্টিটি সেট করুন, কত পিস আপনি এখান থেকে অর্ডার করাতে চাচ্ছেন। কালার সেট করে নিন, আমি ব্লু কালার সেট করে নিচ্ছি। এরপর স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে এখানটা লিখতে পারেন। আপনার পছন্দের যে কুরিয়ার সার্ভিসটি আছে সেটি সিলেক্ট করে ফেলুন, অ্যাড টু কার্ট সিলেক্ট করুন। কার্ট থেকে ফাইলটিকে সিলেক্ট করে চেকআউটে সিলেক্ট করব। নিউ রিসিভিং অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ শিপিং অ্যাড্রেস সেটা ঠিকঠাক মতো দিয়ে পেমেন্ট মেথডে অনেকগুলো পেমেন্ট অপশন আছে, আপনি আপনার অনুযায়ী যে পেমেন্ট অপশনটা আপনার জন্য সুইটেবল সেটা সিলেক্ট করে অর্ডার কনফার্ম করুন। আমাদের এই সার্কিটটি সম্পূর্ণ করার জন্য মূল ইউনিট হিসেবে আমাদের প্রয়োজন হবে EGS002 এই ড্রাইভার মডিউলটি। এটি মূলত SPWM একটি ড্রাইভার মডিউল, এই সাহায্যে মূলত আমাদের যে পিওর সাইন ওয়েভ সিগন্যাল সেটা জেনারেট করা সম্ভব হবে। এই মডিউল প্রয়োজন হবে আমাদের একটি 10 ওহম মানের 4টি রেজিস্টর সেটআপ করে নিচ্ছি। 2.7 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 4টি। রেজিস্টরগুলোকে সোল্ডার করে নিব। 1 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 2টি। 2.2 কিলো ওহম মানের রেজিস্টর 1টি। 100 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 2টি। FR107 ডায়োড প্রয়োজন হবে 4টি। S8050 ট্রানজিস্টর প্রয়োজন হবে 1টি। 104 সিরামিক ক্যাপাসিটর 6টি। একশো3 ভেরিয়েবল রেজিস্টর 1টি। 10K মানের NTC প্রয়োজন হবে 1টি। L7805 রেগুলেটর আইসি প্রয়োজন হবে 1টি। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে 2টি। প্রয়োজন হবে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর। এলইডি বাতি 1টি। CS002 মডিউলকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে। ফিডব্যাক এবং ডিসি ফ্যানকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে 2টি। আর এই ক্ষেত্রে আমি যেহেতু IRF Z44N MOSFET ব্যবহার করছি, আপনারা চাইলে IRF 3205 যে MOSFET গুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারবেন। 35 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে 2টি, তবে এক্ষেত্রে আপনারা চাইলে 50 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। 4700 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর আছে সেগুলো আপনারা চাইলে রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমাদের এই পিসিবি বোর্ডের যে মোটা পদগুলো দেখতে পাচ্ছেন বা মোটা লাইনগুলো, এই লাইনগুলোকে আপনারা যে কাজটা করবেন সোল্ডারিং রাং দিয়ে কিছুটা মোটা করে নেবেন, এতে করে আপনার এইখান থেকে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। ওকে, সো আমি এই কাজটা এখন করে দেখাচ্ছি। পিছনের দিকে এই ধরনের যে SMD মোসফেটটা আছে এই মোসফেটটা এইভাবে সেট আপ করতে হবে
এই কাজটা আপনাদেরকে করতে হবে এয়ার হট গানের সাহায্যে। নরমালি সোল্ডারিং দিয়ে এই ধরনের কাজগুলো আসলে করা অনেক কঠিন কাজ। কারণ আমি এটা অফ স্ক্রিন করে নিচ্ছি। ফিউজটাকে আপনারা চাইলে ফিউজের যে সকেট আছে সেটা আপনারা সামনের দিকে চাইলে এখানে সেটআপ করে নিতে পারেন। সেক্ষেত্রে সোল্ডারিং এর ঝামেলাটা থাকছে না। কিন্তু আমি এটাকে জাস্ট পিছনের দিকে সোল্ডার করে নিচ্ছি। চেষ্টা করবেন এখানটায় ভালো মানের তার ব্যবহার করার। আমি এখানে বেশ মোটা তারই কিন্তু ব্যবহার করছি। এর থেকেও যদি আরেকটু মোটা তার পান সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। নরমালি যে আইপিএস এ ব্যবহার করা হয় যে ধরনের মোটা তারগুলো সেগুলো ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো। এখানে একটা সুইচ আমরা ব্যবহার করব আমাদের ইনভার্টারটিকে অন অফ করার জন্য। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখতে অনেক বেশি জটিল মনে হলেও খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম কিন্তু এটা। আপনি চাইলে ভেরো বোর্ড, ব্রেড বোর্ডের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়াও ক্ল্যাড বোর্ড যে মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে আপনারা চাইলে সিঙ্গেল লেয়ার পিসিবি তৈরি করে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। আর যারা কিনা জানেন না যে কিভাবে ক্ল্যাড বোর্ডে আসলে পিসিবি তৈরি করতে হয় সেটার উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে পেয়ে যাবেন। সেই ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আপনারা একটি পিসিবি কে ক্ল্যাড বোর্ডে ট্রান্সফার করবেন। ওকে, আর এখানে দেখেন আহামরি কোনো কিছুই ইউজ করা হয় নাই। একেবারে খুব সিম্পল ভাবে এই সাইডের যে অংশটা এটা হচ্ছে EGS002 মডুলার যে পিন অনুযায়ী আপনাকে এই কানেকশন গুলো করতে হবে। আর এখানে এইচ ব্রিজ করা হয়েছে 4টা মসফেট এর ইউজ করে, সো দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে ডায়োড গুলো ব্যবহার করা হয়েছে, রেজিস্টার গুলো যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ইউজ করলাম সেই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 2.2 মাইক্রোফ্যারাড মানে একটা সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এবং এরকম একটা ক্যাপাসিটর আমরা এখন একটু পরেই ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমাদের একটা ফিডব্যাক নিতে হবে আমাদের সার্কিটের, আদারওয়াইজ আমাদের সার্কিট প্রপারলি ওয়ার্ক করবে না এবং প্রপারলি আউটপুট দিবে না। কিছু সময় ব্লিক করার পর আমাদের ইজিএস মডুলটা যেটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কারণে ট্রান্সফরমার সেকশনটা ইম্পর্টেন্ট। আমি এই ক্ষেত্রে ইউপিএস এর একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন এসি লাইন যেটা 0 এবং 230 ভোল্টের দুইটা প্রান্ত আমরা বের করে নিয়েছি এবং এই দুই প্রান্ত থেকে আমরা এই ধরনের একটি সকেটের মধ্যে কানেকশন দিয়েছি এবং এইখানটা দেখতে পাচ্ছেন 225 যে 400 ভোল্টের একটি সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এইখান থেকে মূলত আমাদের ফিডব্যাকটা নিতে হয়েছে। সো দেখেন এইখান থেকে জাস্ট দুইটা তারকে আমরা সোল্ডার করে আমরা এখানে ফিডব্যাক যে কানেক্টরটা সেটা নিয়েছি। আর আমাদের এই ফিডব্যাকের যে প্রান্তটা এটা আমাদের যে সার্কিট বা মডুলটি আমরা তৈরি করেছি এর মধ্যে এভাবে কানেকশন করে দিব। আর এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য। আপনি ডিসি 12 ভোল্টের একটা ফ্যান এখানে জাস্ট কানেকশন করে দিবেন। আমি এখানে কোনো ফ্যান কানেকশন করছি না। এরপর ট্রান্সফরমারের যে ডিসি সেকশন আছে এই ডিসি সেকশনকে আমরা হচ্ছে চাইলে আমাদের এই সার্কিটের এই পাশে যে দুইটা প্রান্ত এখানে সরাসরি সোল্ডারিং করে দিলে সবচেয়ে বেটার হয়। যেহেতু আমরা এখানে টেস্ট করছি এই কারণে আমি আলগা দুইটা তার এখানে কানেকশন করেছি। এই দুইটা তারকে আমরা এই দুইটা ট্রান্সফরমারের মধ্যে কানেকশন করে দেবো। এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই যে আপনার উল্টাপাল্টা হলে কোনো সমস্যা হবে। আপনি জাস্ট এখানে দুই প্রান্তে কানেকশন করে দিবেন। আর এখানটায় দেখতে পাচ্ছেন আমরা দুইটা ক্লিপ ব্যবহার করেছি ব্যাটারিকে কানেকশন করার জন্য। আর আপনারা যখন বড় ব্যাটারি কানেকশন করবেন তখন অবশ্যই এখানে আরো মোটা তার ব্যবহার করবেন, যেগুলো বড় ব্যাটারির কানেক্টরের সাথে কানেকশন করা যায় সেই ধরনের কানেক্টর ব্যবহার করবেন। এখানে আমরা মোসফেট ব্যবহার করেছি IRF Z44N। এই ক্ষেত্রে আপনারা মোসফেট ব্যবহার করবেন IRF 3205। এই মোসফেট গুলো বেশি ওয়াটেজ ভ্যালু নিতে পারে, অর্থাৎ আপনাকে ট্রান্সফরমারটাও সেরকম ব্যবহার করতে হবে। যদি আপনি 200 ওয়াটের বেশি বা 300 ওয়াট পেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, ভালো মানের মোসফেট ব্যবহার করতে হবে। আপনি যত ভালো মানের মোসফেট ব্যবহার করবেন তত বেশি আপনি লোড দেওয়ার পরেও কিন্তু আপনার ডিভাইসটা স্টেবল ভাবে আউটপুট দিতে পারবে। বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যখন এই ইনভার্টারটাকে কানেক্ট করবেন তখন অবশ্যই আপনাদের এই সুইচটা অফ থাকতে হবে, অর্থাৎ আপনাদের যে মূল পাওয়ার সুইচ সেটা অফ রেখে কানেকশন করবেন। আর প্রথমে হচ্ছে পজিটিভ, যখন আপনারা এটাকে প্রথম অবস্থায় কানেক্ট করবেন ব্যাটারির সাথে পজিটিভটা আগে কানেক্ট করবেন, এরপর কয়েক সেকেন্ড পর নেগেটিভটা কানেক্ট করবেন। আর যখন খুলবেন প্রথমে নেগেটিভ প্রান্তটা খুলবেন, এরপর পজিটিভ প্রান্তটা খুলবেন। যদি এরকম হয়ে থাকে যে আপনার বারবার ব্যাটারি থেকে ইনভার্টারটা খুলে নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার যে ডিভাইসটা সেটা অনেকটাই সিকিউর থাকবে। আদারওয়াইজ কিন্তু মোসফেট গুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কেন এখানে হাই পাওয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু বেশ কিছুটা ভোল্টেজ ধরে রাখে। আর যখনই কিনা আপনারা ব্যাটারির সাথে কানেক্ট করবেন বা খুললেন, সাথে সাথে আবার কানেক্ট না করে কিছুটা সময় অপেক্ষা করবেন, এরপরে কানেকশন করবেন।
আমরা প্রথমত ফ্রিকোয়েন্সিটা দেখে নিব। ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন 50 হার্টজ কিন্তু অ্যাকুরেটভাবে আমাদের আউটপুট দিচ্ছে। সাধারণত আমাদের বাংলাদেশে 50 হার্টজে কিন্তু আমাদের এসি লোডগুলো চলে থাকে, সে অনুযায়ী 50 হার্টজ কিন্তু স্টেবলভাবে রয়েছে। এসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 219 ভোল্টের মতো আছে। আমরা এটাকে জাস্ট ভেরিয়েবল রেজিস্টারটাকে ঘুরিয়ে 220 ভোল্ট করে নিব। এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকুরেট 220 ভোল্টে সেট আপ করেছি। যেহেতু একটা SPWM পিওর সাইন ওয়েভ মডুল, সো এখানে কিন্তু আপনি লোড কানেকশন করার পরও আউটপুটে 220 ভোল্টই থাকবে। আপনার ব্যাটারির ভোল্টেজ কমে আসলো, সে এটাকে স্টেবলভাবে আউটপুটে 220 ভোল্ট ধরে রাখার চেষ্টা করবে। তো এখন আমরা সরাসরি আমাদের যে লোড টেস্ট সেটা দেখবো। আমরা এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছি বলভোর 35 এম্পিয়ার পার আওয়ারের একটি ব্যাটারি। তবে আপনারা এখানে রিকমেন্ড অবশ্যই 100 এম্পিয়ার মিনিমাম, এবং যদি পসিবল হয় 200 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন। অর্থাৎ ব্যাটারি যত বড় ব্যবহার করবেন ততটাই ভালো। আর এখানে আমরা লোড টেস্টের জন্য 3টা বাতি ব্যবহার করছি। এটা হচ্ছে 100 ওয়াটের একটা বাতি, তারপরটা হচ্ছে 14 ওয়াটের, এরপরটা হচ্ছে 60 ওয়াটের। যদিও এই ধরনের বাতিগুলো অর্থাৎ লাল বাতিগুলো কিন্তু 100 ওয়াট বলে থাকলেও তার থেকে বেশি নেয়, 60 ওয়াট বলে থাকলেও তার থেকে বেশি নেয়। সো অন অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি যে আমরা 200 ওয়াটের একটা লোড টেস্ট করব। তো দেখাই যাক আমাদের এই ডিভাইসটা কিরকম পারফরমেন্স করে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা এই ডিভাইসটা দিয়ে কি চালাতে পারবো? আপনার বাসায় একটা সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন, পাশাপাশি 2-3টা এলইডি বাতি আপনি চালাতে পারবেন, অনায়াসে খুব সুন্দরভাবে রান করবে। যেহেতু 200 ওয়াট, তো ধরে নিচ্ছে আমরা 150 ওয়াটের মতো। সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সিলিং ফ্যান এবং কয়েকটা লাইট জ্বালাতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার বাসার যে অনু, রাউটার এই জাতীয় জিনিসগুলো আছে সেগুলো অনায়াসে রান করতে পারবেন। এদের সাথে আপনার যে স্মার্টফোন আছে সেগুলো 3-4টা আপনি অনায়াসে চার্জ করতে পারবেন। যেহেতু এটা পিওর সাইন ওয়েভ ইনভার্টার, সো এই ধরনের ইনভার্টারগুলো কিন্তু আপনাদের যে ডিভাইসগুলো থাকে পাশাপাশি সেই ডিভাইসগুলো 220 ভোল্টে রান হয় এবং পিওর সাইন ওয়েভে কিন্তু রান হয়। যেহেতু আমাদের এই ইনভার্টারটি একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার, সেই ক্ষেত্রে আপনার বাসাবাড়ির যে কোনো লোড ব্যবহার করলে সেটা অনেকটাই সেফ এবং সিকিউর থাকবে। এই কারণে কিন্তু পিওর সাইন ওয়েভ ইনভার্টার মানুষ ব্যবহার করতে চায়। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।